আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জীবদেহের গঠন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারে বিভিন্ন প্রাণীদের কোষীয় অঙ্গাণু এবং উদ্ভিদ কোষের কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা তোমাদের আরেকটি কোষীয় অঙ্গাণু, যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে, তার গঠন সম্পর্কে জানবো। সেটা হচ্ছে কি না, প্লাস্টিড। যে কোষীয় অঙ্গাণুটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে প্লাস্টিড। দেখো, এটা শুধুমাত্র আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত। তাহলে কোনগুলো একক পর্দা, কোনগুলো দ্বি একক পর্দা এবং কোনগুলো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু তোমরা মোটামুটি জেনে গেছো। এই প্লাস্টিড কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতোই দুটো পর্দা নিয়ে গঠিত, নিউক্লিয়াসের মতো দুটো পর্দা নিয়ে গঠিত। এই প্লাস্টিড নামকরণ প্রথম কোন বিজ্ঞানী করেছিলেন না, বিজ্ঞানী হেকেল। বিজ্ঞানী হেকেল প্রথম নামকরণ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। তো এই প্লাস্টিড প্রধানত 3 প্রকার হয়। সেই 3 প্রকার কি কি সেগুলো আমরা জানবো। প্লাস্টিড তিনটে ধরনের হয়ে থাকে। একটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। দেখো, ক্রোমোপ্লাস্টিড মানে যেগুলো রঙিন প্লাস্টিড, মানে যেগুলো কালারফুল, যে প্লাস্টিডগুলো রং বেরঙিন হয়, মানে ফুল ফল এগুলো তো কালারফুল হয়, দলমণ্ডল, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিড দিয়ে গঠিত। ক্লোরোপ্লাস্টিড যেটা, সেটার কালার হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড, অর্থাৎ উদ্ভিদের যে সবুজ অংশ, পাতা মেনলি, কচি কাণ্ড, এগুলো সব ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, যার জন্য সবুজ হয়। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে এমন ধরনের প্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন। যেমন ধরো উদ্ভিদের মূলটা কীরকম হয়, কালারলেস হয়, তো লিউকোপ্লাস্টিড মূলে থাকে। তাহলে প্লাস্টিড হচ্ছে একটা দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, যেটা কোথায় থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং এটি বিজ্ঞানী হেকেল প্রথম নামকরণ করেছিলেন। এবং প্লাস্টিড প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, যেটা কালারফুল প্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, যেটা সবুজ রঙের, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, যেটা বর্ণহীন। এবার এই প্লাস্টিডগুলো বিভিন্ন রকমের কাজ আছে, তার মধ্যে মেনলি আমাদের গঠন পড়তে হয় ক্লোরোপ্লাস্টিডের, কারণ ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, তাই না? এই ক্লোরোফিল সালোক সংশ্লেষে সহায়তা করে, তো এটাই। আর এগুলো আমি একটু বলে দিচ্ছি কি কাজ করে। ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন করে, ফুলের পরাগযোগ এবং ফলের বিস্তারে সাহায্য করে, কারণ এটা কালারফুল হওয়ার জন্য এরা কি করে, ফুলের বর্ণ গঠন করে, ফলের বর্ণ গঠন করে। তো সেই রং বেরঙিন ফুলের আকর্ষণে বিভিন্ন পতঙ্গ, প্রজাপতি, এরা সব আকৃষ্ট হয়ে আসে, যার ফলে উদ্ভিদের পরাগ সংযোগে সাহায্য করে এবং বংশ বিস্তারে সাহায্য করে। তাহলে ক্রোমোপ্লাস্টিড কি বোঝা গেল?
ক্লোরোপ্লাস্টিড আমরা লাস্টে বলবো। এরপরে আসছে লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড মানে হচ্ছে বললাম যেটা বর্ণহীন প্লাস্টিড। এটা সাধারণত উদ্ভিদের কোথায় অবস্থান করে? মূলে অবস্থান করে, কারণ মূলের বর্ণ আমরা দেখেছি মাটির তলায় সাদা রঙের থাকে, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না। এই রকম প্লাস্টিডগুলো দ্বিএকক পর্দা বেষ্টিত থাকে। এই লিউকোপ্লাস্টিড আবার 3 রকমের হয়, এটা একটু জেনে রাখবে। লিউকোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড 3 রকমের হয়। একটার নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। আরেকটির নাম হচ্ছে এলাইওপ্লাস্ট। আরেকটির নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। দেখো এদের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট যেটা, আসলে এই যে লিউকোপ্লাস্টিড, এই লিউকোপ্লাস্টিডের কাজই হচ্ছে কি না খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা। খাদ্যবস্তু সঞ্চয় করে, যে ধরনের লিউকোপ্লাস্টারগুলো কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে তাদেরকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। আর যারা ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে যে ধরনের লিউকোপ্লাস্ট তাদেরকে বলবো এলাইওপ্লাস্ট। আর যারা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে তাদেরকে আমরা বলবো কি? প্রোটিনোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের যেমন 3টে ভাগ দেখলাম, লিউকোপ্লাস্টিডের আবার 3টে ভাগ। লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড, এর কাজ হচ্ছে বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা। যদি লিউকোপ্লাস্টিড শ্বেতসার খাদ্য সঞ্চয় করে রাখে তখন তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। যদি সেটা ফ্যাট সঞ্চয় করে রাখে তখন তাকে বলবো এলাইওপ্লাস্ট। আর যদি সেটা প্রোটিন সঞ্চয় করে রাখে তখন তাকে বলবো প্রোটিনোপ্লাস্ট। বেশ, এবার আমরা ক্লোরোপ্লাস্টিডের গঠন একটু কীরকম হয় না হয় সেই সম্পর্কে জানব। তাহলে এই অংশটা মুছছি। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এটা দ্বিএকক পর্দা বেষ্টিত এবং দুটো পর্দার মাঝখানের স্থানকে বলা হচ্ছে কি না পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তাহলে আমরা একটু গঠনের ছবিটা যদি একটু দেখি, মোটামুটি ধরো পর্দাটা ধরো এরকম খোলা রয়েছে, এই ধরনের অনেকটা দেখতে হয়, বা এটা তুমি একটু বেঁকিয়ে দিতে পারো, মানে পর্দাটা ছিঁড়ে খোলা হয়েছে। তাহলে দেখো দুটো পর্দা, এই একটা পর্দা আর বাইরের দিকে আরেকটি পর্দা যেটা খোলা হয়েছে। একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা, এটাকে বলতে পারি বহিঃপর্দা, আর এটা হচ্ছে গিয়ে অন্তঃপর্দা। দুটো পর্দার মাঝখানে যে ফাঁকা স্থান সেটাকে বলা হয়, আগে আমরা যেমন নিউক্লিয়াসের ক্ষেত্রে
নিউক্লিয়ার সিস্টার্নি পড়েছি, পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। ঠিক ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে নাম হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বা স্থান, দুটো পর্দার মধ্যখানে অংশকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। এবার দেখো, অন্তঃপর্দা বেষ্টিত যে অংশটা সাইটোপ্লাজমের মতো, এর মধ্যে যে তোমার অর্ধ তরল জেলির মতো যে ধাত্রটা থাকে, যে অংশটা থাকে তাকে বলা হয় ধাত্র বা স্ট্রোমা। একে বলা হচ্ছে ধাত্র, মানে অন্তঃপর্দা বেষ্টিত যে অংশটা যেখানে বিভিন্ন জিনিসগুলো থাকে, তরল পদার্থ হয়, সেটাকে ধাত্র বা স্ট্রোমা বলা হয়। এটা আমগুলো মনে রাখতে হবে। এই ধাত্র বা স্ট্রোমাতে তাহলে কি থাকে? বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, ভিটামিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে। ঠিক আছে, তাহলে স্ট্রোমা বা ধাত্রতে কি থাকে এখানে আমি পাশে লিখে দিচ্ছি। কি থাকে না, বিভিন্ন খনিজ উপাদান, যেমন ধরো লোহা, তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো থাকে, ভিটামিন থাকে। এছাড়াও তোমার ডিএনএ, আরএনএ, উৎসেচক, এই ধরনের অংশগুলো এর মধ্যে থাকে। আর এই ধাত্রের মধ্যে আরও একটা জিনিস থাকে, যেগুলো পরপর পরপর চাকতির মতো স্তরে স্তরে সাজানো থাকে, এদেরকে বলা হয় গ্রানা। এরকম চাকতির মতো অংশ পরপর পরপর সাজানো থাকে। এদেরকে কি বলা হয় না, এদেরকে বলা হয় গ্রানা। তো ক্লোরোপ্লাস্টে মোটামুটি 40 থেকে 60টি গ্রানা থাকে। মোটামুটি 40 থেকে ধরো 60টি গ্রানা আছে। গ্রানাটা হচ্ছে বহু বচন, আর এক বচনে বলা হয়, এক একটাকে বলা হয় গ্রানাম। এই গ্রানাম কতগুলি একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত, এদেরকে বলা হয় থাইলাকয়েড। এই গ্রানাম আবার একটা চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত হয়, এদেরকে বলা হচ্ছে, এর বাইরে যে থলির মতো অংশ থাকছে তাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড কি না, প্রতিটি গ্রানাম কতগুলি একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত, এদেরকে থাইলাকয়েড বলা হয়। আর এই থাইলাকয়েডের মধ্যে থাকে কি না, থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টোজোম দানা। আর এই কোয়ান্টোজোমের মধ্যে থাকে ক্লোরোফিল দানা। থাইলাকয়েডের মধ্যে থাকছে কোয়ান্টোজোম দানা, আর কোয়ান্টোজোমের মধ্যে থাকছে ক্লোরোফিল দানা। আর এই গ্রানাগুলি পাশাপাশি যে অবস্থান করছে, এরা একটা নলাকার অংশ দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, এদেরকে স্ট্রোমা ল্যামেলি বলে। ধরো এরকম করে যুক্ত আছে, ছবিটা ভালো করে দেখবে বইতে। এই যে দড়ির মতো অংশ দিয়ে বা নলাকার অংশ দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টিডের মোটামুটি গঠন জেনে গেলাম। কীরকম গঠন আমি আরেকবার বলে দিচ্ছি, যে ক্লোরোপ্লাস্টিড একটা দ্বি-একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। দেখো, এই একটা অন্তঃপর্দা, একটা বহিঃপর্দা, এবং দুটি পর্দার মাঝখানে যে ফাঁকা স্থান তাকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। আর অন্তঃপর্দা বেষ্টিত যে অংশটা
তরল যে অংশটা যেখানে বিভিন্ন জিনিসগুলো থাকে তাকে আমরা বলি ধাত্র বা স্ট্রোমা। এর ক্ষেত্রে স্ট্রোমা নামটা বা স্ট্রোমা এই টার্মিনোলজিটা ব্যবহার করা হয়, কারণ থাইলাকয়েডের স্ট্রোমা এবং গ্রানাতে সালোক সংশ্লেষের আলাদা আলাদা বিক্রিয়াগুলো হয়, সেগুলো আমরা সালোক সংশ্লেষের সময় পড়ব। তো এটাকে বলা হচ্ছে, ধাত্রটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এই ধাত্রের মধ্যে অনেক কিছু থাকে, বিভিন্ন খনিজ পদার্থগুলো থাকে, ভিটামিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, উৎসেচক থাকে, রাইবোজোম দানা থাকে, এগুলো সব এর মধ্যে থাকে। আর কি থাকে, বিশেষ আরেক ধরনের অংশ থাকে, সেটা হচ্ছে স্ট্রোমার মধ্যে এরকম চাকতির মতো গোল 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 কতগুলো পয়সার মতো জিনিস পরপর সজ্জিত থাকে, যেগুলোকে বলা হয় কি না গ্রানা। বহু বচনে গ্রানা, এক বচনে বলা হয় গ্রানাম। এই গ্রানাগুলোর বাইরে আবার এক ধরনের থলির মতো আবরণ থাকে, একক পর্দা বেষ্টিত, সেই থলিটার নাম হচ্ছে থাইলাকয়েড। সেই থাইলাকয়েড থলির ভেতরে ছোট ছোট দানা থাকে, যেগুলোর নাম হচ্ছে কোয়ান্টোজোম দানা। সেই কোয়ান্টোজোম দানার ভেতরে ক্লোরোফিল অণুগুলো থাকে, কত সুরক্ষিত অবস্থায় থাকে। এই ক্লোরোফিল কি করে না, উদ্ভিদের সবুজ বর্ণ গঠনে সাহায্য করে, পাতা, কচি কাণ্ড, এবং মেনলি কিসে কাজ করে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল সহায়তা করে। আর প্রত্যেকটা এই যে গ্রানা একে অপরের সঙ্গে একটা নলাকার অংশ দিয়ে যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে কি স্ট্রোমা ল্যামেলি। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন বোঝা গেল। তাহলে ক্লোরোপ্লাস্টিডের কাজ কি না, ক্লোরোপ্লাস্টিড কি করে না সালোক সংশ্লেষে সহায়তা করে। ক্লোরোফিল মেনলি সালোক সংশ্লেষে সহায়তা করে। যদি খুব ডিটেলসে বলতে চাও তাহলে বলতে হবে যে এর যে স্ট্রোমা অঞ্চল, যখন তোমরা সালোক সংশ্লেষ পড়বে ক্লাস 9-এ রয়েছে, তখন আরও ডিটেলসে জানতে পারবে যে স্ট্রোমা অঞ্চলে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া আর গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও ক্লোরোপ্লাস্টিডের মধ্যে যে রাইবোজোম দানা থাকে, তাদের কাজ কি হবে, প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। এটাই হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টিডের কাজ। তো এই চ্যাপ্টারে মোটামুটি আমরা সব জেনে গেলাম। এরপরে তোমাদের এই চ্যাপ্টারে দেখবে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন বইতে দেওয়া আছে, সেগুলো পড়বে, মাল্টিপল চয়েস টাইপের ছক টক করা আছে পড়বে। এবং তোমাদের লাস্টের একটা টপিক আছে, সেটা হচ্ছে যে এসো দেখি পরিবেশে বাস করা জীবেরা কি করে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করছে। তো ওই অংশটাতে কিছু নেই, একটুখানি তোমরা পড়ে নেবে যে খুব শুকনো গরম পরিবেশে কারা থাকে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়, এরা কি করে শুকনো পরিবেশে থাকে, কারণ এদের শরীরে বিভিন্ন মিউসিলেট জাতীয় উপাদান থাকে, মোম জাতীয় আস্তরণ থাকে, বাষ্পমোচন কমায়, ওটা পড়বে। এছাড়াও যারা খুব ঠান্ডা পরিবেশে বসবাস করে তাদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। তাহলে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় দেখা যায়, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। যারা খুব শুকনো ঠান্ডা পরিবেশে থাকে, কারণ কোষীয় তরলের যে বরফের কেলাস, খুব ঠান্ডা পরিবেশে থাকলে আমাদের কোষের মধ্যে যে তরল পদার্থ তো থাকে সেটা বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকার জন্য সেটা বরফ হয়ে যায় না। এছাড়াও তাপটাকে ধরে রাখার জন্য ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে, প্রচুর পরিমাণে ফ্যাট কোষ থাকে। আবার যারা মিষ্টি জলে বসবাস করে তাদের পুষ্পবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। এটা থাকার জন্য এরা কি করতে পারে, সহজেই ভাসতে পারে। দেখবে কচুরিপানার নিচের দিকের অংশ দেখবে ফোলা ফোলা থাকে, কেন কি ওখানে এরেনকাইমা বা প্যারেনকাইমা কোষ থাকে, যার ভেতরে বায়ু ভরা থাকে, যার জন্য এগুলো সহজেই জলে ভেসে থাকতে পারে। এছাড়া যারা লবণাক্ত পরিবেশে বসবাস করে তাদের সে সমস্ত প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যার ফলে এরা অতিরিক্ত Na+ এবং Cl- আয়নকে দেহ থেকে বার করে দিতে পারে, অতিরিক্ত লবণটাকে শরীর থেকে বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে পারে। তো এরকম কিছু কিছু জিনিস আছে, যেমন যারা কম অক্সিজেনযুক্ত পরিবেশে বসবাস করে তাদের শ্বাসকার্য বা শ্বসন চালানোর জন্য ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার পরিবর্তে একটা বিশেষ অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে মেসোজোম। এই মেসোজোম কি করে না, শ্বসনে অংশগ্রহণ করে। তাহলে ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন কোষীয় অঙ্গাণু থাকে, মেসোজোম, যার কাজ কি না শ্বসনে অংশগ্রহণ করা।
আবার যারা উষ্ণ এবং অধিক সালফারযুক্ত পরিবেশে বসবাস করে তাদের সেই ধরনের ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন বিজারণ বিক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে, সালফার একটি বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করে। আবার যারা পচনশীল পরিবেশে বসবাস করে তাদের কোষে অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা বর্তমান থাকে। ঠিক আছে। এছাড়াও বায়বীয় পরিবেশে উড়তে ও ভেসে থাকতে সক্ষম প্রাণীদের, যারা বাতাসে উড়ে বেড়ায়, বিভিন্ন ধরনের পাখিদের কথা বলা হচ্ছে, তো এদের লোহিত রক্তকণিকা অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য বেশি বেশি করে হিমোগ্লোবিন থাকে, কারণ যত হাই অল্টিটিউডে ওঠে তখন তো অক্সিজেনের অভাব ঘটে। তো সেই জন্য আমাদের লোহিত রক্তকণিকার কাজই হচ্ছে কি না অক্সিজেন পরিবহন করা। তো এদের লোহিত রক্তকণিকায় অধিক পরিমাণে হিমোগ্লোবিন থাকে বেশি বেশি অক্সিজেন ধরে রাখার জন্য। এছাড়াও খাদ্যকে ভেঙে দ্রুত শক্তি পাওয়ার জন্য মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বেশি থাকে। এদের ডানা সবসময় ঝাপটাতে হয় এবং ডানাতে প্রচুর এনার্জি লাগে, সেজন্য মাইটোকন্ড্রিয়া আমরা জানি কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয়। তো এখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও আধিক্য চোখে পড়ে। তো আবার যারা সমুদ্রের গভীর উচ্চচাপযুক্ত পরিবেশে বসবাস করে তাদের কোষেও মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। আবার যারা অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাস করে তাদের শরীরে ওই যে অক্সিজেনের যাতে অভাব না হয়, লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। পেশি কোষে মাইটোকন্ড্রিয়া, মায়োগ্লোবিন মানে যেটা অক্সিজেনকে সরবরাহ করে, এরকম শ্বাসরঞ্জকের সংখ্যা বেশি থাকে। লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকায় হিমোগ্লোবিনের পরিমাণও বেশি থাকে, যার জন্য অক্সিজেনের অভাব হয় না। তাহলে আমরা জীবদেহের গঠন এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে ফেললাম। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং আমাকে এই প্লাস্টিডের গঠন খুব সুন্দর করে লিখে পাঠাবে ছবি সহ। আর এই যে শেষ পাতায় যে অংশগুলো রয়েছে এখান থেকে শর্ট কোয়েশ্চেন খাতায় লিখবে।